গল্পকথন কালবৈশাখীর আসরের সকল শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আপনাদের সামনে নিয়ে আসছি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের একটি গল্পটির নাম অগ্নিবাণ। 30শে মার্চ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গল্পকথন কালবৈশাখীর আসরের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধার্ঘ্য আজকের এই গল্পটি। শুরু করছি গল্প অগ্নিবাণ। আজ শুনছেন এই গল্পের প্রথম অংশ, অগ্নিবাণ। খবরের কাগজখানা হতাশ হস্ত সঞ্চালনে আমার কোলের উপর ফেলিয়া দিয়া ব্যোমকেশ বলিল, না, কোথাও কিছু নেই, একেবারে ফাঁকা। এর চেয়ে কাগজওয়ালারা সাদা কাগজ বের করলেই পারে, তাতে ছাপার খরচটা অন্তত বেঁচে যায়। আমি খোঁচা দিয়ে বলিলাম, বিজ্ঞাপনেও কিছু পেলে না? বলো কি, তোমার মতে তো দুনিয়ার যত কিছু খবর সব ওই বিজ্ঞাপন স্তম্ভের মধ্যেই ঠাসা আছে। বিমর্ষ মুখে চুরুট ধরাইয়া ব্যোমকেশ বলিল, না, বিজ্ঞাপনেও কিছু নেই। একটা লোক বিধবা বিয়ে করতে চায় বলে বিজ্ঞাপন দিয়েছে। কুমারী ছেড়ে বিধবা বিয়ে করবার জন্যই গোঁ ধরেছে কেন ঠিক বোঝা গেল না। নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। তা তো বটেই, আর কিছু? আর একটা বীমা কোম্পানি মহা ঘটা করে বিজ্ঞাপন দিয়েছে যে তারা স্বামী স্ত্রীর জীবন একসঙ্গে বীমা করবে এবং জোড়ার মধ্যে একটাকে কোনো রকমে পটল তোলাতে পারলেই অন্যজন টাকা পাবে। এইসব বীমা কোম্পানি এমন করে তুলেছে যে মরেও সুখ নেই। কেন, এর মধ্যেও বদ মতলব আছে নাকি? বীমা কোম্পানির নিজের স্বার্থ না থাকতে পারে, কিন্তু অন্যের মনে দুর্বুদ্ধি জাগিয়ে তোলাও সৎকার্য নয়। অর্থাৎ মানে হলো কি? ব্যোমকেশ উত্তর দিল না। হৃদয় ভারাক্রান্ত একটি দীর্ঘশ্বাস মোচন করিয়া টেবিলের উপর পা তুলিয়া দিল। তারপর কড়িকাঠের দিকে অনুযোগপূর্ণ দৃষ্টিতে তাকাইয়া নীরবে ধূম উদ্গীরণ করিতে লাগিল। শীতকাল, বড়দিনের ছুটি চলিতেছে। কলিকাতার লোক বাহিরে গিয়া ও বাহিরের লোক কলিকাতায় আসিয়া মহা সমারোহে ছুটি উদযাপন করিতেছিল। কয়েক বছর আগেকার কথা, তখন ব্যোমকেশের বিবাহ হয় নাই। আমরা দুইজনে চিরন্তন অভ্যেস মতো সকালে উঠিয়া একত্র চা পান ও সংবাদপত্রের ব্যবচ্ছেদ করিতেছিলাম। গত 3 মাস একবারে বেকারভাবে বসিয়া থাকিয়া ব্যোমকেশের ধৈর্যের লৌহ শৃঙ্খলও বোধ করি ছিঁড়িবার উপক্রম করিয়াছিল। দিনের পর দিন সংবাদপত্রের নিষ্প্রাণ ও বৈচিত্র্যহীন পৃষ্ঠা হইতে অপদার্থ খবর সংগ্রহ করিয়া সময় আর কাটিতে চাহিতেছিল না। আমার নিজের মনের অবস্থা যেরূপ শোচনীয় হইয়া উঠিয়াছিল, তাহা হইতেই বুঝিতেছিলাম ব্যোমকেশের মস্তিষ্কের ক্ষুধা ইন্ধন অভাবে কিরূপ উগ্র ও দুর্বহ হইয়া উঠিয়াছে। কিন্তু তবু সমবেদনা প্রকাশ করিয়া তাহাকে শান্ত করিবার চেষ্টা করি নাই, বরঞ্চ এই অনিশ্চিত নৈশকর্মের জন্য যেন সেই মূলত দায়ী এমনিভাবে তাহাকে ব্যঙ্গ বিদ্রূপ করিয়াছি। আজ প্রভাতে তাহার এই হতাশাপূর্ণ ভাব দেখিয়া আমার একটু অনুশোচনা হইল। মস্তিষ্কের খোরাক সহসা বন্ধ হইয়া গেলে সুস্থ বলবান মস্তিষ্কের কিরূপ দুর্দশা হয় তাহা তো জানি, উপরন্তু আবার বন্ধুর খোঁচা খাইতে হইলে ব্যাপারটা নিতান্তই নিষ্করুণ হইয়া পড়ে। আমি আর তাহাকে প্রশ্ন না করিয়া অনুতপ্ত চিত্তে খবরের কাগজখানা খুলিলাম। এই সময় চারিদিকে সভা সমিতি ও অধিবেশনের ধুম পড়িয়া যায়। এবারও তাহার ব্যতিক্রম হয় নাই। সংবাদ ব্যবসায়ীরা সরসতর সংবাদের অভাবে এইসব সভার মামুলি বিবরণ ছাপিয়া পৃষ্ঠা পূর্ণ করিয়াছে। তাহার ফাঁকে ফাঁকে সিনেমা ও থিয়েটার সার্কাসের বিজ্ঞাপন সচিত্র ও বিচিত্র রূপে আমোদ লোলুপ পাঠকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছে। দেখিলাম কলিকাতাতেই গোটা 5 বড় বড় সভা চলিতেছে। তাছাড়া দিল্লিতে নিখিল ভারতীয় বিজ্ঞান সভার অধিবেশন বসিয়াছে। ভারতের নানা দিকদেশ হইতে অনেক হোমরা চোমরা বৈজ্ঞানিক পণ্ডিত একজোট হইয়াছেন এবং বাক্যধূমে বোধ করি দিল্লির আকাশ বিষাক্ত করিয়া তুলিয়াছেন।
সংবাদপত্রের মারফত যতটুকু ধূম চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে, তাহারই ঠেলায় মস্তিষ্ক কোটরে ঝুল পড়িবার উপক্রম হইয়াছে। আমি সময় সময় ভাবি, আমাদের দেশের বৈজ্ঞানিকরা কাজ না করিয়া এত বাগ বিস্তার করেন কেন? দেখিতে পাই, যিনি যত বড় বৈজ্ঞানিক, তিনি তার চতুর্গুণ বাগ্মী। বেশি কিছু নয়, স্টিম ইঞ্জিন বা এরোপ্লেনের মতো একটা যন্ত্রও যদি ইহারা আবিষ্কার করিতে পারিতেন, তাহা হইলেও তাহাদের বাচালতা ধৈর্য ধরিয়া শুনিতাম। কিন্তু ওসব দূরে থাক, মশা মারিবার একটা বিষও তাহারা আবিষ্কার করিতে পারেন নাই। বুঝরু কি আর কাহাকে বলে? নিরুৎসুকভাবে বিজ্ঞান কংগ্রেসের বিবরণ পড়িতে পড়িতে একটা নাম দৃষ্টি আকর্ষণ করিল। ইনি কলিকাতার একজন খ্যাতনামা প্রফেসর ও বিজ্ঞান গবেষক, নাম দেবকুমার সরকার। বিজ্ঞান সভায় ইনি সুদীর্ঘ বক্তৃতা দিয়াছেন। অবশ্যই ইনি ছাড়া অন্য কোনো বাঙালি যে বক্তৃতা দেন নাই এমন নয়, অনেকেই দিয়াছেন। কিন্তু বিশেষ করিয়া দেবকুমার বাবুর নামটা চোখে পড়িবার কারণ, কলিকাতায় তিনি আমাদের প্রতিবেশী। আমাদের বাসার কয়েকখানা বাড়ির পরে গলির মুখে তাহার বাসা। তাহার সঙ্গে আমাদের সাক্ষাৎ আলাপ ছিল না, কিন্তু তাহার পুত্র হাবুলের সম্পর্কে আমরা তাহার সহিত নেপথ্য হইতেই ঘনিষ্ঠ হইয়া পড়িয়াছিলাম। দেবকুমার বাবুর ছেলে হাবুল কিছুদিন হইতে ব্যোমকেশের ভক্ত হইয়া পড়িয়াছিল। ছোকরার বয়স 18-19, কলেজের 2য় বা 3য় বার্ষিক শ্রেণীতে পড়িত। ভালো মানুষ ছেলে, আমাদের সম্মুখে বেশি কথা বলিতে পারিত না। তদ্গতভাবে ব্যোমকেশের মুখের পানে চাহিয়া থাকিত। ব্যোমকেশ মৃদু হাসিয়া এই অস্ফুট ভক্তের পূজা গ্রহণ করিত, কখনো চা খাইবার নিমন্ত্রণ করিত। হাবুল একেবারে কৃতার্থ হইয়া যাইত। এই হাবুলের পিতা কিরূপ বক্তৃতা দিয়াছেন জানিবার জন্য একটু কৌতূহল হইল। পড়িয়া দেখিলাম, দেশি বৈজ্ঞানিকদের অভাব অসুবিধার সম্বন্ধে ভদ্রলোক যাহা বলিয়াছেন তাহা নেহাত মিথ্যা নয়। ব্যোমকেশকে পড়িয়া শুনাইলে তাহার মনটা বিষয়ান্তরে সঞ্চারিতা হইয়া হয়তো একটু প্রফুল্ল হইতে পারে। তাই বলিলাম, ওহে, হাবুলের বাবা দেবকুমার বাবু বক্তৃতা দিয়াছেন, শোনো। ব্যোমকেশ কড়িকাঠ হইতে চক্ষু নামাইল না, বিশেষ ঔৎসুক্যও প্রকাশ করিল না। আমি পড়িতে আরম্ভ করিলাম। এ কথা সত্য যে জ্ঞান বিজ্ঞানের সাহায্য ব্যতীত কোনো জাতি বড় হইতে পারে নাই। অনেকের ধারণা এইরূপ যে ভারতবাসী বৈজ্ঞানিক গবেষণায় পরাঙ্মুখ এবং তাহাদের উদ্ভাবনী শক্তি নাই। এই জন্যই ভারত পরনির্ভর ও পরাধীন হইয়া আছে। এই ধারণা যে সম্পূর্ণ ভ্রমাত্মক, ভারতের গরিমাময় অতীত তার প্রমাণ। নব্য বিজ্ঞানের যাহা বীজ মন্ত্র, তাহা যে ভারতেই প্রথম আবিষ্কৃত হইয়াছিল ও পরে কাশপুষ্পের বীজের ন্যায় বায়ুতাড়িত হইয়া দূর দূরান্তরে ছড়াইয়া পড়িয়াছে, তাহা এই সুধী সমাজে উল্লেখ করা বাহুল্য মাত্র। গণিত, জ্যোতিষ, নিদান, স্থাপত্য, এই চতুস্তম্ভের উপর আধুনিক বিজ্ঞান ও তৎপ্রসূত সভ্যতা প্রতিষ্ঠিত। অথচ ওই চারিটি বিজ্ঞানেরই জন্মভূমি ভারতবর্ষ। কিন্তু এ কথাও অস্বীকার করিবার উপায় নাই যে বর্তমানে আমাদের এই অসামান্য উদ্ভাবনী প্রতিভা নিস্তেজ ও ম্রিয়মাণ হইয়া পড়িয়াছে। ইহার কারণ কি? আমরা কি মানসিক বলে পূর্বাপেক্ষা হীন হইয়া পড়িয়াছি? না, তাহা নয়। আমাদের প্রতিভা অফলপ্রসূ হইবার অন্য কারণ আছে। পুরাকালে আচার্য ও ঋষিগণ, যাহাদের বর্তমানকালে আমরা সাবান্ত বলিয়া থাকি, রাজা অনুগ্রহের আওতায় বসিয়া সাধনা করিতেন। অর্থচিন্তা তাহাদের ছিল না। অর্থের প্রয়োজন হইলে রাজা সে অর্থ যোগাইতেন। সাধনার সাফল্যের জন্য যাহা কিছু প্রয়োজন হইত, রাজকোষের অসীম ঐশ্বর্য তৎক্ষণাৎ তাহা যোগাইয়া দিত। আচার্যগণ অভাবমুক্ত হইয়া কুণ্ঠাহীন চিত্তে সাধনা করিতেন এবং অন্তিমে সিদ্ধি লাভ করিতেন। কিন্তু বর্তমান ভারতীয় বৈজ্ঞানিকের অবস্থা কিরূপ? রাজা বৈজ্ঞানিক গবেষণার পরিপোষক নহেন। ধনী ব্যক্তিরাও জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্য অর্থ ব্যয় করিতে কুণ্ঠিত। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরিমিত আয়োজনের উপর নির্ভর করিয়া
উঞ্ছবৃত্তির সাহায্যে আমাদের সাধনায় প্রবৃত্ত হইতে হয়, ফলে আমাদের সিদ্ধিও তদুপযুক্ত হইয়া থাকে। মুশিক যেমন প্রাণপণ চেষ্টা করিয়াও হস্তিকে পৃষ্ঠে বহন করিতে পারে না, আমরাও তেমনি বড় বড় আবিষ্ক্রিয়ায় সফল হইতে পারি না। ক্ষুধাক্ষীণ মস্তিষ্ক বৃহতের ধারণা করিতে পারে না। তবু আমি গর্ব করিয়া বলিতে পারি, যদি আমরা অর্থের অভাবে পীড়িত না হইয়া অকুণ্ঠ চিত্তে সাধনা করিতে পারিতাম, তাহা হইলে আমরা জগতের কোনো জাতির নিকটেই ন্যূন হইয়া থাকিতাম না। কিন্তু হায়, অর্থ নাই। কমলার কৃপার অভাবে আমাদের বাণীর সাধনা ব্যর্থ হইয়া যাইতেছে। তবু এই দৈন্য নির্জিত অবস্থাতেও আমরা যাহা করিয়াছি তাহা নিন্দার বিষয় নহে, শ্লাঘার বিষয়। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ল্যাবরেটরিতে যে সকল আবিষ্ক্রিয়া মাঝে মাঝে অতর্কিতে আবির্ভূত হইয়া আবিষ্কর্তাকে বিস্ময়ে অভিভূত করিয়া ফেলিতেছে, কে তাহার সংবাদ রাখে? আবিষ্কারক নিজের গোপন আবিষ্কার সযত্নে বুকে লুকাইয়া নীরবে আরও অধিক জ্ঞানের সন্ধানে ঘুরিতেছে, কিন্তু সে একাকী, তাহাকে সাহায্য করিবার কেহ নাই। বরঞ্চ সর্বদাই ভয়। অন্য কেহ তাহার আবিষ্কার কণিকার সন্ধান পাইলে তৎক্ষণাৎ তাহা আত্মসাৎ করিবে। লোলুপ পরশগৃহ্ণু চোরের দল চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছে। তাই বলিতেছি, অর্থ চাই, সহানুভূতি চাই, গবেষণা করিবার অবাধ অফুরন্ত উপকরণ চাই। সাধনায় সিদ্ধি লাভ করিলে নিষ্কণ্টকে যশলাভের নিশ্চিন্ত সম্ভাবনা চাই। অর্থ চাই। থামো। প্রফেসর মহাশয়ের ভাষাটি বেশ গাল ভরা, তাই শব্দপ্রবাহে গা ভাসাইয়া পড়িয়া চলিয়াছিলাম। হঠাৎ ব্যোমকেশ বলিয়া উঠিল, থামো। কি হলো? চাই চাই চাই, আর আস্ফালন ভালো লাগে না। বিষের সঙ্গে খোঁজ নেই কুলোপানা চক্কর। আমি বলিলাম, ওই তো মজা। মানুষ নিজের অক্ষমতার একটা না একটা সাফাই সর্বদাই তৈরি করে রাখে। আমাদের দেশের আচার্যরাও যে তার ব্যতিক্রম নয়, দেবকুমারবাবুর লেকচার পড়লেই তা বোঝা যায়। ব্যোমকেশের মুখের বিরক্তি ও অবসাদ ভেদ করিয়া একটা ব্যঙ্গ বঙ্কিম হাসি ফুটিয়া উঠিল। সে বলিল, হাবুল ছোকরা দেখতে হাবাগোবা ভালো মানুষ হলেও ভেতরে ভেতরে বেশ বুদ্ধিমান। তার বাবা হয়ে দেবকুমারবাবু এমন ইয়ের মতো আদি অন্তহীন বক্তৃতা দিয়ে বেড়ান কেন, এই আশ্চর্য। আমি বলিলাম, বুদ্ধিমান ছেলের বাবা হলেই বুদ্ধিমান হতে হবে এমন কোনো কথা নেই। দেবকুমারবাবুকে তুমি দেখেছ? ঠিক বলতে পারি না, তাকে দেখবার দুর্নিবার আকাঙ্ক্ষা কখনো প্রাণে জাগেনি। তবে শুনেছি তিনি দ্বিতীয় পক্ষে বিবাহ করেছেন। নির্বুদ্ধিতার এর চেয়ে বড় প্রমাণ আর কি থাকতে পারে? বলিয়া ব্যোমকেশ ক্লান্তভাবে চক্ষু মুদিল। ঘড়িতে 8:30 বাজিল। বসিয়া বসিয়া আর কি করিব ভাবিয়া না পাইয়া শেষে পুঁটিরামকে আর এক দফা চা ফরমাস দিব মনে করিতেছি, এমন সময় ব্যোমকেশ হঠাৎ সোজা উঠিয়া বসিয়া বলিল, সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ উৎকর্ণ হইয়া থাকিয়া আবার ঠেসান দিয়া বসিয়া বিরস স্বরে বলিল, হাবুল। তার আবার কি হলো, বড্ড তাড়াতাড়ি আসছে। মুহূর্ত পরেই হাবুল সজোরে দরজা ঠেলিয়া ঘরে ঢুকিয়া পড়িল। তাহার চুল উস্কো খুস্কো, চোখ দুটো যেন ভয় ও অভাবনীয় আকস্মিক দুর্ঘটনার আঘাতে ঠিকরাইয়া বাহির হইয়া আসিতেছে। এমনিতেই তাহার চেহারাখানা খুব সুদর্শন নয়, একটু মোটাসোটা ধরনের গড়ন, মুখ গোলাকার, চিবুক ও গণ্ডে নবজাত দাড়ির অন্ধকার ছায়া, তাহার উপর এই পাগলের মতো আবির্ভাব। আমি ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলাম, কি হে হাবুল, কি হয়েছে? হাবুলের পাগলের মতো দৃষ্টি কিন্তু ব্যোমকেশের উপর নিবদ্ধ ছিল। আমার প্রশ্ন বোধ করি সে শুনিতেই পাইল না। টলিতে টলিতে ব্যোমকেশের সম্মুখে গিয়া দাঁড়াইয়া বলিল, ব্যোমকেশদা, সর্বনাশ হয়ে গেছে, আমার বোন রেখা হঠাৎ মরে গেছে, বলিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। ব্যোমকেশ হাবুলকে হাত ধরিয়া একটা চেয়ারে বসাইয়া দিল। কিছুক্ষণ তাহাকে শান্ত করা গেল না, সে অসহায়ভাবে কাঁদিতেই লাগিল। বেচারার বয়স বেশি নয়, বালক বলিলেই হয়।
তাহার উপর অকস্মাৎ এই দারুণ ঘটনায় একেবারে উদ্ভ্রান্ত অভিভূত হইয়া পড়িয়াছিল। হাবুলের যে বোন আছে এ খবর আমরা জানিতাম না। তাহার পারিবারিক খুঁটিনাটি জানিবার কৌতূহল কোনোদিন হয় নাই। শুধু এইটুকু শুনিয়াছিলাম যে হাবুলের মাতার মৃত্যুর পর দেবকুমারবাবু আবার বিবাহ করিয়াছিলেন। বিমাতাটি সপত্নী পুত্রকে খুব স্নেহের দৃষ্টিতে দেখেন না, ইহাও আঁচে আন্দাজে বুঝিয়াছিলাম। মিনিট পাঁচেক পরে অপেক্ষাকৃত সুস্থির হইয়া হাবুল ব্যাপারটা খুলিয়া বলিল, দেবকুমারবাবু কয়েকদিন হইল দিল্লি গিয়াছেন। বাড়িতে হাবুল, তাহার অনুরা ছোট বোন রেখা ও তাহাদের সৎমা আছেন। আজ সকালে উঠিয়া হাবুল যথারীতি নিজের তেতলার নিভৃত ঘরে পড়িতে বসিয়াছিল। 8টা বাজিয়া যাইবার পর নিচে হঠাৎ সৎমার কণ্ঠে ভীষণ চিৎকার শুনিয়া তাড়াতাড়ি নামিয়া আসিল। দেখিল সৎমা রান্নাঘরের সম্মুখে দাঁড়াইয়া ঊর্ধ্বস্বরে প্রলাপ বকিতেছেন। তাহার প্রলাপের কোনো অর্থ বুঝিতে না পারিয়া হাবুল রান্নাঘরে প্রবেশ করিয়া দেখিল তাহার বোন রেখা উনুনের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া আছে। কি হইয়াছে জানিবার জন্য হাবুল তাহাকে প্রশ্ন করিল, কিন্তু রেখা উত্তর দিল না। তখন তাহার গায়ে হাত দিয়া নাড়া দিতেই হাবুল বুঝিল রেখা নাই। তাহার গা বরফের মতো ঠান্ডা, হাত পা ক্রমশ শক্ত হইয়া আসিতে। এই পর্যন্ত বলিয়া হাবুল আবার কাঁদিয়া উঠিয়া বলিল, আমি এখন কি করব ব্যোমকেশদা, বাবা বাড়ি নেই, তাই আপনার কাছে ছুটে এলুম। রেখা মরে গিয়েছে। উহ, কি করে এমন হলো ব্যোমকেশদা? হাবুলের এই শোক বিহ্বল ব্যাকুলতা দেখিয়া আমার চক্ষুও সজল হইয়া উঠিল। ব্যোমকেশ হাবুলের পিঠে হাত দিয়া বলিল, হাবুল, তুমি পুরুষ মানুষ, বিপদে অধীর হইও না। কি হয়েছিল রেখার বলো দেখি, বুকের ব্যামো ছিল কি? তা তো জানি না। কত বয়স? 16 বছর। আমার চেয়ে 2 বছরের ছোট। সম্প্রতি কোনো অসুখ বিসুখ হয়েছিল, বেরি বেরি বা ওই রকম কিছু? না। ব্যোমকেশ ক্ষণকাল চিন্তা করিল, তারপর বলিল, চলো তোমার বাড়ি। নিজের চোখে না দেখলে কিছুই ধারণা করা যাচ্ছে না। তোমার বাবাকে তার করা দরকার, তিনি এসে পড়ুন। কিন্তু সে 2 ঘন্টা পরে করলেও চলবে। আপাতত একজন ডাক্তার চাই। তোমার বাড়ির কাছেই ডাক্তার রুদ্র থাকেন না? বেশ, এসো অজিত। কয়েক মিনিট পরে দেবকুমার বাবুর বাড়ির সম্মুখে উপস্থিত হইলাম। বাড়িখানার সম্মুখ ভাগ সংকীর্ণ, যেন 2 দিকের বাড়ির চাপে চ্যাপ্টা হইয়া ঊর্ধ্ব দিকে উঠিয়া গিয়াছে। নিচের তলায় কেবল একটি বসিবার ঘর, তাছাড়া ভিতর দিকে কলঘর, রান্নাঘর ইত্যাদি আছে। আমরা দ্বারে উপস্থিত হইয়া দাঁড়াতেই অন্দর হইতে একটা তীক্ষ্ণ স্ত্রীকণ্ঠের ছেদ বিরামহীন আওয়াজ কানে আসিল। কণ্ঠস্বরে উদ্বেগ ও আশঙ্কার চিহ্ন পূর্ণমাত্রায় থাকিলেও শোকের লক্ষণ বিশেষ পাওয়া গেল না। বুঝিলাম বিমাতা বিলাপ করিতেছেন। একটা বৃদ্ধ গোছের ভৃত্য কিংকর্তব্য বিমূঢ়ের মতো বাহিরে দাঁড়াইয়াছিল। ব্যোমকেশ তাহাকে বলিল, তুমি এ বাড়ির চাকর? যাও, ওই বাড়ি থেকে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। চাকরটা কিছু একটা করিবার সুযোগ পাইয়া যে আজ্ঞে বলিয়া দ্রুত প্রস্থান করিল। তখন হাবুলকে অগ্রবর্তী করিয়া আমরা ভিতরে প্রবেশ করিলাম। যাহার কণ্ঠস্বর বাহির হইতে শুনিতে পাইয়াছিলাম, তিনি উপরে উঠিবার সিঁড়ির সম্মুখে দাঁড়াইয়া একাকী অনর্গল বকিয়া চলিয়াছিলেন। আমাদের পদশব্দে তাহার চমক ভাঙিল। তিনি উচ্চকিতভাবে আমাদের পানে চাহিলেন। 2 জন অপরিচিত লোককে হাবুলের সঙ্গে দেখিয়া তিনি মাথার উপর আঁচলটা টানিয়া দিয়া ক্ষিপ্রপদে উপরে উঠিয়া গেলেন। আমি মুহূর্তের জন্য তাহার মুখখানা দেখিতে পাইয়াছিলাম। আমার মনে হইল তাহার আরক্ত চোখের ভিতর একটা ত্রাস মিশ্রিত বিরক্তির ছায়া দেখা দিয়াই অঞ্চলের আড়ালে ঢাকা পড়িয়া গেল। হাবুল অস্ফুট স্বরে বলিল, আমার মা। ব্যোমকেশ বলিল, বুঝেছি, রান্নাঘরটা কোনটা? হাবুল অঙ্গুলি নির্দেশ দেখাইয়া দিল। অল্প পরিসর চতুষ্কোণ উঠোন ঘিরিয়া ছোট ছোট কয়েকটি কক্ষ, তাহার মধ্যে যেটি অপেক্ষাকৃত বড় সেইটি রান্নাঘর। পাশে একটি জলের কল, তাহা হইতে ক্ষীণ ধারায় জল পড়িয়া দ্বারের সম্মুখ ভাগ পিচ্ছিল করিয়া রাখিয়াছে। জুতা খুলিয়া আমরা রান্নাঘরে প্রবেশ করিলাম। ঘরটা প্রায় অন্ধকার, আলোক প্রবেশের কোনো
পথ নাই। হাবুল দরজার পাশে হাত বাড়াইয়া সুইচ টিপিতেই একটা ধোঁয়াটে বৈদ্যুতিক বাল্ব জ্বলিয়া উঠিল। তখন ঘরের অভ্যন্তরভাগ ভালো করিয়া দেখিতে পাইলাম। দ্বারের অপর দিকে দেওয়ালে সংলগ্ন পাশাপাশি দুটি কয়লার উনান, তাহাতে ভাঙা পাথুরে কয়লা স্তূপীকৃত রহিয়াছে, কিন্তু আগুন নাই। এই অগ্নিহীন চুল্লির সম্মুখে নতজানু হইয়া একটি মেয়ে বসিয়া আছে, যেন বেদী প্রান্তে উপাসনারত একটি স্ত্রী মূর্তি। মেয়েটির দেহ সম্মুখ দিকে ঝুঁকিয়া আছে, মাথাও বুকের উপর নামিয়া পড়িয়াছে। হাত দুটি লম্বিত দেখিয়া মনে হয় না যে সে মৃত। ব্যোমকেশ সন্তর্পণে গিয়া তাহার নাড়ি টিপিল। তাহার মুখ দেখিয়াই বুঝিলাম নাড়ি নাই। ব্যোমকেশ হাত ছাড়িয়া দিয়া ধীরে ধীরে মেয়েটির চিবুক ধরিয়া মুখ তুলিল। প্রাণহীন দেহে মৃত্যু কাঠিন্য দেখা দিতে আরম্ভ করিয়াছে। মুখ অল্প একটু উঠিল। মেয়েটি বেশ সুশ্রী, হাবুলের মতো নয়। রং ফর্সা, মুখের গড়ন ধারালো, নিচের ঠোঁট অভিমানিনীর মতো স্বভাবতেই ঈষৎ স্ফুরিত। 16 বছর বয়সের অনুযায়ী দেহ সৌষ্ঠব বেশ পূর্ণতা লাভ করিয়াছে। মাথায় দীর্ঘ চুলগুলি বোধহয় স্নানের পূর্বে বিনুনি খুলিয়া পিঠে ছড়াইয়া দিয়াছিল, সেইভাবেই ছড়ানো আছে। পরিধানে একটি অর্ধমলিন গঙ্গা যমুনা ডুরে, অলঙ্কারের মধ্যে হাতে 3 গাছি করিয়া সোনার চুড়ি, কানে মিনা করা হালকা ঝুমকা, গলায় একটি সরু হার। ব্যোমকেশ নিকট হইতে তাহাকে ভালো করিয়া দেখিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল। তারপর দূর হইতে তাহার বসিবার ভঙ্গি ইত্যাদি সমগ্রভাবে দেখিবার জন্য কয়েক পা সরিয়া গিয়া দাঁড়াইল। খানিকক্ষণ একাগ্র দৃষ্টিতে মেয়েটির পানে চাহিয়া থাকিয়া সে আবার নিকটে ফিরিয়া আসিল। মেয়েটির ডান হাতখানি তুলিয়া করতল পরীক্ষা করিয়া দেখিল। করতলে কয়লার কালি লাগিয়া আছে। সে নিজের হাতে উনানে কয়লা দিয়াছে, সহজেই অনুমান করা যায়। অঙ্গুলিগুলি ঈষৎ কুঞ্চিত, তর্জনী ও অঙ্গুষ্ঠের অগ্রভাগ পরস্পর সংলগ্ন হইয়া আছে। ব্যোমকেশ অঙ্গুলি দুটি সাবধানে পৃথক করিতেই একটি ক্ষুদ্র জিনিস খসিয়া মাটিতে পড়িল। ব্যোমকেশ সেটি মাটি হইতে তুলিয়া নিজের করতলে রাখিয়া আলোর দিকে পরীক্ষা করিল। আমিও ঝুঁকিয়া দেখিলাম একটি দেশলাই কাঠির অতি ক্ষুদ্র দগ্ধাবশেষ। দেশলাইয়ের কাঠি জ্বলিয়া জ্বলিয়া আঙ্গুল পর্যন্ত পৌঁছিলে যেটুকু বাকি থাকে সেটুকুই। গভীর মনঃসংযোগে কাঠিটা কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া ব্যোমকেশ সেটা ফেলিয়া দিল। তারপর মেয়েটির বাঁ হাত তুলিয়া দেখিল। বাঁ হাতটি মুষ্টিবদ্ধ ছিল। মুঠি খুলিতেই একটি দেশলাইয়ের বাক্স দেখা গেল। ব্যোমকেশ বাক্সটি লইয়া খুলিয়া দেখিল কয়েকটি কাঠি রহিয়াছে। ভাবিতে ভাবিতে বলিল, আমিও তাই প্রত্যাশা করেছিলাম। দেশলাই জেলে উনুনে আগুন দিতে যাচ্ছিল, এমন সময় মৃত্যু হয়েছে। অতঃপর ব্যোমকেশ মৃতদেহ ছাড়িয়া ঘরের চারিদিকে দৃষ্টি ফিরাইল। মেঝের উপর সিক্ত পদচিহ্ন শুকাইয়া অস্পষ্ট দাগ হইয়াছিল। সেগুলি ভালো করিয়া পরীক্ষা করিল। শেষে ঘাড় নাড়িয়া বলিল, না, মৃত্যুকালে ঘরে আর কেউ ছিল না। পরে একজন স্ত্রীলোক ঘরে ঢুকেছিলেন, তারপর হাবুল ঢুকেছিল। এই সময় বাহিরে শব্দ শোনা গেল। ব্যোমকেশ বলিল, বোধহয় ডাক্তার রুদ্র এলেন। হাবুল, তাকে নিয়ে এসো। হাবুল বাহিরে গেল। আমি এই অবসরে ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলাম, ব্যোমকেশ, কিছু বুঝলে? ব্যোমকেশ ভ্রু কুঞ্চিত করিয়া মাথা নাড়িল, কিছু না। কেবল এটুকু বোঝা যাচ্ছে যে মেয়েটি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত জানত না যে মৃত্যু এত নিকট। ডাক্তার রুদ্রকে লইয়া হাবুল ফিরিয়া আসিল। ডাক্তার রুদ্র বয়স্ক লোক, কলিকাতার একজন নামজাদা চিকিৎসক, কিন্তু অত্যন্ত রূঢ় ও কটুভাষী বলিয়া তাহার দুর্নাম ছিল। মেজাজ সর্বদাই সপ্তমে চড়িয়া থাকিত। এমনকি মুমূর্ষ রোগীর ঘরেও তিনি এমন ব্যবহার করিতেন যে তিনি না হইয়া অন্য কোনো ডাক্তার হইলে তাহার পেশা চলা কঠিন হইয়া পড়িত। একমাত্র চিকিৎসা শাস্ত্রে অসাধারণ প্রতিভার বলে তিনি পশার প্রতিপত্তি বজায় রাখিয়াছিলেন। এছাড়া তাহার মধ্যে অন্য কোনো গুণ আজ পর্যন্ত কেহ দেখিতে পায় নাই। ডাক্তার রুদ্রের চেহারা হইতেও তাহার চরিত্রের আভাস পাওয়া যাইত।
নিকষ কৃষ্ণ গায়ের রং, ঘোড়ার মতো লম্বা কদাকার মুখে রক্তবর্ণ দুটা চক্ষুর দৃষ্টি দুর্বিনীত আত্মম্ভরিতায় যেন মানুষকে মানুষ বলিয়াই গণ্য করে না। অধরষ্টের গঠনেও ওই সার্বজনীন অবস্থা ফুটিয়া উঠিতেছে। তিনি যখন ঘরে আসিয়া ঢুকিলেন তখন মনে হইল মূর্তিমান দম্ভ কোট প্যান্টালুন ও জুতা শুদ্ধ ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। হাবুল নীরবে অঙ্গুলি নির্দেশ করিয়া ভগিনীর দেহ দেখাইয়া দিল। ডাক্তার রুদ্র স্বভাব কর্কশ স্বরে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে, মারা গেছে? ব্যোমকেশ বলিল, আপনিই দেখুন। ডাক্তার রুদ্র ব্যোমকেশের দিকে দম্ভ কষায় নেত্র তুলিয়া বলিলেন, আপনি কে? আমি পারিবারিক বন্ধু। ও। ব্যোমকেশকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া ডাক্তার রুদ্র হাবুলকে জিজ্ঞাসা করিলেন, এটি কে? দেবকুমার বাবুর মেয়ে? হাবুল ঘাড় নাড়িল। ডাক্তার রুদ্রের উত্থিত ভ্রূললাটে ঈষৎ কৌতূহল প্রকাশ পাইল। তিনি মৃতদেহের পানে তাকাইয়া বলিলেন, এরই নাম রেখা? হাবুল আবার ঘাড় নাড়িল। কি হয়েছিল? কিছু না, হঠাৎ। ডাক্তার রুদ্র তখন হাঁটু গাড়িয়া রেখার পাশে বসিলেন। মুহূর্তের জন্য একবার নাড়িতে হাত দিলেন, একবার চোখের পাতা টানিয়া চক্ষু তারকা দেখিলেন। তারপর উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, মারা গেছে, প্রায় 2 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। রাইগর মর্টিস সেট ইন করেছে। কথাগুলো তিনি এমন পরিতৃপ্তির সহিত বলিলেন যেন অত্যন্ত সুসংবাদ, শুনিবা মাত্র শ্রোতারা খুশি হইয়া উঠিবে। ব্যোমকেশ প্রশ্ন করিল, কিসে মৃত্যু হয়েছে বলতে পারেন কি? সেটা অটোপসি না করে বলা অসম্ভব। আমি চললুম, আমার ভিজিট 32 টাকা বাড়িতে পাঠিয়ে দিও। আর পুলিশে খবর দেওয়া দরকার, মৃত্যু সন্দেহজনক। বলিয়া ডাক্তার রুদ্র প্রস্থান করিলেন। গল্পকথন কালবৈশাখীর আসরের আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন, সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো অন্য একদিন অন্য আরেকটি পর্ব নিয়ে। ধন্যবাদ।